the honor of welcoming Honorable Justice Amrita Sinha Madam, a distinguished judge of the Calcutta High Court. Madam, in your view, how does the legal system help in empowering women? Good evening, everybody. First of all, thank you to Madam Chitrangoda. I was not very ready to come here. ইনফ্যাক্ট আমি এরকম অনুষ্ঠানে প্রায় যাই না বললেই চলে। Thank you, Madam. আসার জন্য। But then since it was such a topic and I was told that the students will be here, that is the reason I am here. এখানে আজকে মেন পপুলেশন আমি অনেকটা বেশি দেখতে পাচ্ছি, and that was one of my questions which I asked Chitrangoda madam as to whether men will be there or not, because I knew that it cannot be done with women alone. সব সময় এখানে আমাদের সঙ্গে পুরুষকে দরকার আছে, প্রতিটা স্টেপেতে দরকার আছে। কেন বলছি আমি এই কথাটা? Since I come from a legal fraternity, I would like to refer to the Constitution of India, আমাদের ভারতের সংবিধান, that is the source of all laws. এখানে একটা আর্টিকেল আছে, আর্টিকেল 14, that is equality before law. সেখানে কিন্তু জেন্ডারের কোনো ডিফারেন্সিয়েশন নেই। Everybody has got the equal protection of law. Then comes Article 15, যেখানে বলছে it prohibits discrimination based on sex and it makes special provision for women and children. আমরা অনেক সময় এই যে বাসে যাই বা ট্রেনে যাই, সেখানে কি হয়, লেডিস কম্পার্টমেন্ট থাকে, লেডিস সিট থাকে, সেখানে অনেক সময় অনেকেই বিদ্রুপ করে বলে এ হ্যান্ডিক্যাপ সিট আছে, মহিলারা উঠেছে, ওনাদেরকে স্পেশাল জায়গা দিতে হবে। ইট ইজ নট সো। দিস ইজ দ্য রাইট অফ ওমেন। মহিলাদের এটা পাওয়ার যোগ্যতা আছে, আমাদের সংবিধান এই যোগ্যতাটা আমাদেরকে দিয়েছে। সো it is very rightfully done by the government or whoever is doing it. মহিলাদেরকে জন্য স্পেশাল laws করা উচিত, and there are laws for it. Now I start from home. অনেক রকম ভেরিয়াস অনেক রকম আমাদের সমস্যায় পড়তে হয় যখন একজন মহিলা সে বাড়িতে থাকছে। সারাদিনের ব্যাপারটা আমি পরে আসছি। We start at home. There is an act called the Hindu Succession Act. আইনগুলো মনে রাখার কোনো দরকার নেই। What the concept is, এই আইনটা কিন্তু বহু পুরনো আইন, 1956 সালের আইন। তখন কি হতো, মহিলাদেরকে কিন্তু কোনো ইনহেরিটেন্স পাওয়ার দেওয়া হতো না। This has been changed. In 2005, there has been an amendment and it grants the daughters equal rights in the ancestral property. And this is by breaking down the century-old discrimination in the inheritance laws. এখন মহিলারাও কিন্তু ইকুয়ালি যোগ্য তাদের ইনহেরিটেন্স রাইট পাওয়ার জন্য। নেক্সট আই কাম টু দি ডাউরি প্রহিবিশন অ্যাক্ট। যখন কোনো মহিলার বিবাহ হচ্ছে, তখন কি হচ্ছে, একটা যৌতুক হিসেবে একটা লামসাম অ্যামাউন্ট অথবা কোনো ভেরি ভ্যালুয়েবল গিফটস, সোনা, মোটরসাইকেল, কার্স অ্যান্ড হোয়াট নট চাওয়া হচ্ছে। দিস ইজ ইলিগাল অ্যান্ড দিস ইজ পানিশেবল। যদি কেউ কমপ্লেন করে এবং সেটা যদি প্রমাণ করতে পারে, তাহলে কিন্তু এটা একটা পানিশমেন্ট হতে পারে। ইট ক্যান গো আপ টু ইমপ্রিজনমেন্ট নট লেস দ্যান 6 months, and it can be up to 2 years, and it may extend to rupees 10,000 or more. এর পরের একটা আইনের কথা বলছি, সেটা হচ্ছে প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স। বিবাহ হয়ে গেল, তারপর তার স্বামী, তার শ্বশুর, তার শাশুড়ি, তার জা, ননদ, ভ্যারাইটি অফ ইকুয়েশনস কাজ করে, অত্যন্ত জঘন্যভাবে মহিলাদেরকে অত্যাচার করছে। এবং দেখা যাচ্ছে মহিলারা বেশি করে মহিলাদের অত্যাচার করছে, যত না হাজবেন্ড করছে তার চেয়ে বেশি শাশুড়ি করছে। আর একটাই রিজন বলছে, আমার শাশুড়িও তো আমার সাথে এরকম করেছিল,
আমি সেই জন্য আমি আর বৌমার সাথে এই জিনিস করছি। দিস মাইন্ড চেঞ্জ রিকোয়ার্স আ চেঞ্জ। এই রকম মানসিকতা নিয়ে কিন্তু চলা যাবে না, চলা যেতে পারে না। সেই জন্যে অনেক আইন মহিলাদের পক্ষে আছে, সেগুলোর ব্যবহার করতে হবে। 498 এ আইপিসি, অনেক পুরুষরাই হয়তো এই সেকশনটা শুনলেই ভয় পেয়ে যাবে, কি আছে জানে না, কিন্তু সেকশন শুনলেই ভয় পেয়ে যাবে। ইট ইজ ক্রুয়েলটি বাই দি হাজব্যান্ড অর দ্য রিলেটিভ অফ দি হাজব্যান্ড। যখন স্বামীর দিক থেকে কিংবা শ্বশুরবাড়ির দিক থেকে কোনো রকম অত্যাচার হয়, তখন মহিলারা নিশ্চয়ই এই আইনের ব্যবহার করে তাদের নিজেদের বাঁচিয়ে রাখতে পারবে, তাদের নিজেদেরকে সক্ষম করতে পারবে। There is another law that's called the Medical Termination of Pregnancy Act. এর ব্যবহার খুব একটা হয় না, কিন্তু আইনটা যে আছে এটাও জেনে রাখা দরকার আছে। মহিলারা যদি মনে করে যে আমি এই মুহূর্তে মা হতে চাইছি না, and I want my fetus to be aborted, তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা কিন্তু অবর্ট করা সম্ভব। আইনে সেটা মেনে নিচ্ছে, আইন দেওয়া আছে সেটা। আর একটা খুব পুরনো আইন, কমিশন অফ সাতি অ্যাক্ট, প্রিভেনশন অ্যাক্ট। আগে যে সতীদাহ প্রথাও ছিল, এখনো অনেক সময়তেই অনেক জায়গাতে, অনেক হয়তো গ্রামের মধ্যে, মে নট বি ইন প্রপার ক্যালকাটা অর হাওড়া এজ ইট ইজ, অনেক বিস্তীর্ণ জায়গাতে সতীদাহ প্রথা এখনো চালু আছে। স্বামী মারা গেলেন, সঙ্গে সঙ্গে স্ত্রীর আর কিছু করার নেই, হয়তো তার গায়েতেই আগুন লাগিয়ে দিল, কিংবা তিনি ইচ্ছে করেই হয়তো গায়ে নিজে আগুন লাগিয়ে নিলেন। দিস ইজ আ ক্রাইম and it criminalize it. Glorification of sati is criminalized. You cannot do this, and anybody who does it or who tries to commit sati, whether it is voluntary or by force, স্বেচ্ছায় কিংবা জোর করে যদি কাউকে করা হয়, punishment can go up to the death penalty or life imprisonment with fine. There is Muslim Women Protection of Rights on Marriage Act 2019, যেটা সুপ্রিম কোর্ট সাহারা বানুর একটা জাজমেন্টে ট্রিপল তালাককে ক্রিমিনালাইজ করেছে। আগে মুসলমানদের মধ্যে পুরুষ জাতিরা অনেকেই আছে, 3টে তালাক বললাম, তালাক তালাক তালাক, আমার সাথে আমার স্ত্রীর সব রকম সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। দিস হ্যাজ বিন হেল্ড আউট, এটা আর কারেক্ট আইন নয়। সো কেউ চাইলেই 3বার তালাক বলে তার স্ত্রীকে তার লাইফ থেকে সরিয়ে দিতে পারবে না। তাতে কি হচ্ছে, যে মহিলা ওখানে রয়েছে, সেই মুসলমান যে স্ত্রী রয়েছে, তার কিন্তু নিজের একটা স্টেবিলিটি রইল ম্যারেজ সম্পর্কে। তা নাহলে সে জানে না কখন তার স্বামী তাকে কি হলো, রাগের মাথাতেই হলো কি যে কোনো কারণেই হলো, 3বার তালাক বললো, তার সব শেষ হয়ে গেল। সেইটা কিন্তু এখন আর করা সম্ভব হবে না। There is another law which is called the Muslim Women Protection of Rights on Divorce Act. এটাও 1986 সালের আইন, যেখানে ডিভোর্সড মুসলিম ওমেনদেরকে ফেয়ার ফিনান্সিয়াল মেনটেনেন্স দেওয়া হচ্ছে। তাহলে কি হবে, আমি তাকে ডিভোর্স করে দিলাম, একজন স্বামী তার স্ত্রীকে ডিভোর্স করে দিল, তারপরে কোনো মেনটেনেন্স দিল না। এবার মহিলার হয়তো কোনো রোজগার নেই, তার বাপের বাড়িতে তাকে নিয়ে যাচ্ছে না, তখন সে কি করবে? তখন এই আইনটার বলপ্রয়োগ করে তিনি কিন্তু তার মেনটেনেন্স, তার ভরণ পোষণ তার স্বামীর থেকে আদায় করতে তিনি সক্ষম হবেন। আর একটা আইন এক্ষুনি যেটা সবাই বলছিলেন, এডুকেশন, রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009। 14 বছর পর্যন্ত প্রতিটি বালক বালিকা তাদের ফ্রি এডুকেশন পাওয়ার আইন আছে। এবার সরকারি স্কুলে এই আইনটা লাগু হয়, বেসরকারি স্কুলে তো খরচা বেশি হয়, সেখানে নিজেদেরকে পয়সা খরচ করেই পড়াতে হয় বাচ্চাদেরকে। কিন্তু সরকার থেকে এই আইনের সুবিধাটা কিন্তু করে দেওয়া হয়েছে। যারা জানেন না, অনেকে বাড়িতে হেল্প আছে, কাজের লোক আছে, ইনফ্রাস্ট্রাকচারাল হেল্পের জন্য আমাদের অনেক সাহায্য লাগে, স্টার্টিং ফ্রম দ্য কুক ইন দ্য মর্নিং, তারপর কাপড় তোপড় ধোয়ার জন্য মানুষ চাই, ধোবি,
then the gardener, then the car driver, and বাসন মাজার জন্য লোক চাই। তাদের বাড়ির যে ছেলে মেয়েগুলো আছে তারা অনেক সময় কিন্তু স্কুলে যায় না। তো এটা আমাদের একটা দায়িত্বর মধ্যে পড়ে যে ওদেরকে বোঝানো that they should attend school, their children should be sent to school। এবং যে কারণে আজকাল এদেরকে খাবার দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে যে স্কুলে যত না পড়তে যাবে এই যে খাবারটা পাবে, এই খাবারের জন্য কিন্তু ওরা স্কুলে যেতে, যাতে অন্তত একটু মন চায়। যেটা এক্ষুনি বলছিলেন আমাদের স্যার, যে পড়াশোনা করতে বললে দে ওয়ন্ট স্টাডি, বাট টেল দেম টু মাঠে গিয়ে খেলাধুলা করতে, দে আর ইন্টারেস্টেড। তো এইরকম ভাবে আমাদেরকে কোনো না কোনো উপায় বার করতে হবে টু মেক দেম এডুকেটেড। যতক্ষণ না আমি শিক্ষাটা তার কাছে পৌঁছে দিতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু তার চোখ খুলবে না, তার আইন সম্বন্ধে, তার রাইট সম্বন্ধে তার কিন্তু কোনো রকম জ্ঞান থাকবে না এবং সে প্রয়োগও করতে পারবে না। there is another very important law যেটা এখন খুব ইউজ হচ্ছে, সেটা হচ্ছে মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট। স্যার এক্ষুনি বলছিলেন ডক্টর ঘোষ যে আমাদের মহিলারা প্রথমে তার বাবা, তারপর তার সন্তান, তারপর নিজে, তার স্বামী, তারপর তার সন্তান। অনেক সময় এখন দেখা যাচ্ছে কোর্টেতে, তো আমি এটা ভীষণভাবে দেখছি, বাবা মারা এগিয়ে আসছে কারণ তাদের সন্তানরা তাদের দেখছেন না। So there is a law which helps these elderly ladies also to come forward to protect their rights, এবং তার সন্তানরা কিন্তু তাদের বাবা মায়েদের ভরণ পোষণ দিতে বাধ্য। This is the law। আরো একটা আইনের কথা বলি। আগে যেটা ছিল, যারা সরকারি চাকরি করে তারা অনেকেই হয়তো জানবেন, কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট, মানে কারুর বাবা কিংবা মা হয়তো সরকারি স্কুলে বা কোনো যে কোনো সংস্থাতে চাকরি করছেন, তিনি যখন গত হচ্ছেন চাকরিরত অবস্থায়, কর্মরত অবস্থায়, তখন কিন্তু তার সন্তানরা একটা চাকরি পাওয়ার একটা সুযোগ থাকে। দিস ইজ কল্ড কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট। আগে কি ছিল, শুধুমাত্র সন্তান যদি ছেলে হয় তাহলেই কিন্তু সে চাকরিটা পাবে, মহিলারা কিন্তু চাকরিটা তখন পেতেন না। আমাদের কোর্টেতে মামলা হয় এবং কোর্ট সেটা আপহোল্ড করে যে মহিলারাও, even if the daughters are married, would be entitled to compassionate appointment to the deceased father or the mother, parents there. So this is a very powerful tool in the hands of the women, daughters especially. There is one more thing that is called single motherhood। আজকাল অনেকেই বিবাহ করছেন না, কিংবা বিবাহ করার পর সেই বিয়েটা হয়তো ঠিক মতন টিকছে না, ভালো হচ্ছে না, মার ধর অশান্তি, তখন মহিলা, স্ত্রী, তিনি বেরিয়ে আসছেন এবং তিনি নিজে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ এ সিঙ্গল মাদার তার সন্তানকে তিনি রেজ করতে চাইছেন বা করছেন, অ্যান্ড ল ইজ সাপোর্টিং দ্যাট। আগে যেমন বাবার পরিচয় ছাড়া কিছু হতো না, এখন কিন্তু সেটা না। ইউ গো টু গেট আ পাসপোর্ট, আগেকার দিনে বাবা ছাড়া হবে না, নাও ইট ইজ নট সো। স্কুলে অ্যাডমিশন নিতে গেলে বাবার নাম দিতেই হবে, তা না হলে অ্যাডমিশন নেওয়া যাবে না। থিংস আর চেঞ্জিং অ্যান্ড ইট ইজ চেঞ্জিং ফর দ্য বেটার। এবার আই কাম টু দ্য ওয়ার্ক প্লেস। এতক্ষণ আমি বাড়িতে কি কি হয় সেই জিনিসগুলোই বলছিলাম। নাও ইফ আই কাম টু দ্য ওয়ার্ক প্লেস, আবার সেই সংবিধানেই ফিরে যাচ্ছি, আর্টিকেল 39D। এখানে বলছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর বোথ মেন অ্যান্ড ওমেন। যেই পুরুষ কর্মচারী হলো তার চাকরি, তার মাইনা অঙ্ক বেশি, মহিলা হলেই তার অঙ্ক কম। অনেক আনঅর্গানাইজ সেক্টরে আছে যেখানে men are still paid more than women. This is illegal. You cannot do this. একটা আইন আছে যার নাম হচ্ছে ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট, মানে হচ্ছে প্রত্যেকের একই মাইনে হওয়া উচিত যদি সে সেম টাইপ অফ কাজ করে। There is a maternity benefit act, এটা 1961 সালের একটা আইন, সেটা কিন্তু 2017 সালে একটা অ্যামেন্ডমেন্ট হয় এবং সেখানে কি হচ্ছে, মহিলাদের একটা এক্সট্রা বেনিফিট দিচ্ছে। কি বেনিফিট? ইফ আ ম্যারিড ওম্যান, তিনি যখন চাকরিতে রয়েছেন এবং তিনি কনসিভ করছেন এবং মা হচ্ছেন, তখন কিন্তু 26 উইকস, 26 সপ্তাহ পেড
maternity leave benefit has to be given. 26টা সপ্তাহ তিনি তার সন্তানের জন্ম দেবেন, তার জন্য সরকারকে বা যে কোনো সংস্থাতে তার কিন্তু মাহিনেটা বাঁধা থাকবে। সরকার কিন্তু বলতে পারবে না তুমি কাজে আসোনি, তুমি বাচ্চার জন্ম দিয়েছো বলে সেই জন্য তোমার মাইনে আমি দেব না, সেটা কিন্তু হবে না। আর একটা ভেরি ইম্পর্টেন্ট ল, অনেকেই এটার সম্মুখীন হবে ইন নিয়ার ফিউচার, দ্যাট ইজ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্ক প্লেস প্রিভেনশন প্রোহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট 2013। এটাকে আমরা ছোট করে পশ অ্যাক্টও বলে থাকি, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট। আমাদের যে কাজের জায়গা আর ওয়ার্ক প্লেস, সেখানে যদি কোনো রকম ভাবে কোনো মহিলার কোনো রকম অসুবিধে হয় কাজ করতে, সেটা ইট মে বি অফ ভেরিয়াস টাইপস, আমি সেই বিস্তারিত বর্ণনাতে এখন যাব না, কিন্তু দেয়ার আর লজ টু প্রোটেক্ট yourselves. সো যারা এখন এখানে আছে, দে আর স্টুডেন্টস, they will go out to work someday, they may themselves become the employers or they may be the employees, whatever, be very careful. There is a law which is the POSH Act, and it is a very effective law in the hands of the women workforce. Please make use of it. এবার আমি একটু কিছু জেনারেল আইনের কথা বলছি, যেটা কিন্তু it's more or less women centric. The Immoral Traffic Prevention Act. This law addresses the issue of human trafficking for the purpose of sexual exploitation. It prevents trafficking of women and children, and it criminalizes prostitution, soliciting or running brothels, and living on the earnings of prostitution. মহিলারা mainly they are subjected to prostitution. ওনাদেরকে তুলে নিয়ে চলে যায়, especially the young girls, they are just kidnapped only for the purpose of exploiting them for prostitution. This is a crime and we should try to speak up for this. There is another law which is called the Indecent Representation of Women Prohibition Act. এখানে কি বলছে যে মহিলাদের ডিগনিটিতে যদি কোনো রকম কোনো আঁচ পড়ে, তাহলে কিন্তু এই আইনটা ব্যবহার করা যেতে পারে। It prohibits creation, sharing, or involvement in advertisements that depicts women in obscene or offensive manner. কোনো মহিলাকে একটা খুব বিশ্রী একটা আকার ইঙ্গিত করে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট করলাম, সেইটা আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলাম, তারপর সেটা থেকে অনেক কমেন্টস এলো, দিস ইজ ইলিগাল, ইউ ক্যানট ডু ইট। অনেকেই হয়তো না বুঝে শুনেও করে থাকে। So be careful, you may be caught in the wrong foot any day. There is the constitutional amendment of the 73rd and the 74th amendment, যেখানে 1/3 reservation আছে for women in the panchayati raj institutions. যত ইলেকশনস হচ্ছে এখন আমাদের এখানে, প্রতিটা জায়গাতে কিন্তু 1/3 of the members have to be women. এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, তা না হলে মহিলাদের কিন্তু আমাদের সামনে নিয়ে আসা যাচ্ছিল না। So this is one of the laws which has been introduced. Now, what are the challenges that we face in the daily life? All of us have spoken of gender bias. আমি আপাতত একটা চাকরি করছি, it's a judicial service. এই চাকরিতে আসবার আগে আমি ওকালতি করতাম। I have personally felt, যখন কোনো মক্কেল আসে তারা কিন্তু প্রথমে একজন পুরুষ উকিলের কাছেই যাওয়ার জন্য সে প্রেফার করে। ওয়াই? মানে তারা কি মনে করে সবসময় যে মহিলা হলেই কি সে খুব একটা ইনকেপেবল হবে? আমার মনে হয় ডাক্তার ম্যাডাম মাস্ট হ্যাভ ফেস দ্য সেম থিং। পুরুষ ডাক্তার হলেই বোধহয় ভালো হবে, মহিলা হলে অতটা ভালো হবে না। মেবি পেডিয়াট্রিক্স উইল বি এ বিট ডিফারেন্ট, বাট আদারওয়াইজ গাইনোকোলজি পেডিয়াট্রিক্স ইজ এ বিট ডিফারেন্ট। আদারওয়াইজ পুরুষ ডাক্তারকে প্রেফার করবে। ইয়েস, মোর অর লেস। মানে আমার যে এক্সপেরিয়েন্স, এমার্জেন্সিতে এনআরএস এ বসে রয়েছে, আমি হাউস স্টাফ মেডিসিনে, বা জুনিয়র হচ্ছে ইন্টার্ন ছেলে, পেশেন্ট ওর কাছেই চলে যাবে। এক্স্যাক্টলি, মানে এটা খুব নর্মাল হয়ে গেছে মানুষদের মধ্যে যে পুরুষরাই হয়তো বেটার করতে পারবে। বাট উনি যেরকম বললেন, থিংস আর চেঞ্জিং এন্ড ইটস চেঞ্জিং প্রিটি ফাস্ট।
আমি এখন দেখেছি একদম লোয়ার লেভেলে জুডিশিয়ারিতে যত না পুরুষরা আসছে তার চেয়ে বেশি মহিলা আসছে। দ্য ওয়ার্ক প্লেস ডিসক্রিমিনেশন, আমি আমার কাজেতে কাকে রাখবো, আমি চাইবো কি একটা পুরুষকে রাখতে। মহিলাকে রাখলেই তার বাড়ির সমস্যা আছে, তিনি যদি বিবাহিত হন তাহলে তার হয় স্বামীর সমস্যা, নয় তার সন্তান আছে, তার স্কুল আছে, ভ্যারাইটি অফ ইস্যুস। এইসব দেখিয়ে আমি পুরুষ মানুষকেই কাজে রাখবো। পুরুষ মানুষকে যদি কাজে রাখি তাহলে মহিলারা কাজ কোথা থেকে পাবে? ওনাদেরকেও তো সামনে এগিয়ে আসার একটা সুযোগ করে দিতে হবে। সো ওয়ার্ক প্লেস ডিসক্রিমিনেশন আমরা পছন্দ করছি না এবং আমরা চাইছিও না, and this should change. There is harassment. হয়তো একই কাজের জায়গাতে মহিলাও আছে পুরুষও আছে, দেখা যাচ্ছে যে কটূক্তি যেগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু মহিলাদেরকে মিন করেই করা হচ্ছে, not the men folk, it is the woman folk which is targeted. So the women should be very, they should be secure, they should feel secure both at home, outside and in the workplace. There is economic disparity. পয়সা, অর্থ পুরুষদের কাছে আগের থেকেই বেশি আছে, বিকজ উই ফলোড আ প্যাট্রিয়ার্কিয়াল সোসাইটি। আমরা এক্ষুনি বলতে পারবো না যে ওভারনাইট ইট উইল চেঞ্জ টু ম্যাট্রিয়ার্কিয়াল সোসাইটি, বাট দেন অ্যাট লিস্ট উই ক্যান গো ফর আ প্যারিটি। দিস ডিসপ্যারিটি শুড গো। There is a fear, madam was speaking, there is a fear of retaliation for speaking up. ভয়তে থাকি আমরা, কে কি বলবে, এই ভয়তে থাকলে কিন্তু চলবে না। আমাদের এই ভয়ের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে, এসে কিন্তু কথা বলার একটা জায়গা তৈরি করতে হবে। ম্যাডাম এক্ষুনি বলছিলেন যে অনেক আইন আছে, মহিলাদেরকে কিন্তু সেভ করার মতন আইন সেরকম পাওয়া যাচ্ছে না, and in fact it is so. There is poor implementation of laws. তার জন্য তো আমি ওকে আঙুল দেখাবো, ও তাকে আঙুল দেখাবে, এরকম করলে তো চলবে না। সবাই আমরা কিন্তু একটা সমাজের অংশ, উই আর এ পার্ট অফ দি সোসাইটি অ্যান্ড এভরিবডি হ্যাজ গট সামথিং টু কন্ট্রিবিউট ফর দি সোসাইটি। আমি শুধু ওনাকে আঙুল দেখালাম, পুলিশ কিছু করছে না, পুলিশ কিন্তু আমার বাড়ির লোকই পুলিশ আছে, পুলিশ কিন্তু বাইরের থেকে মার্স থেকে পুলিশ কেউ আসছে না, আমারই বাবা, ভাই, বোন, হুএভার। অতএব আমাদেরকেই কিন্তু এটা করতে হবে। And now what are the remedies? Basically, it's very general what I have prepared. Education, this is the very first thing. শিক্ষা যতক্ষণ না মানুষের মধ্যে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের আইন সম্বন্ধে, তাদের রাইটস সম্বন্ধে তাদের সচেতনতা বাড়বে না, বাড়তে পারে না। নেক্সট ইজ এনকারেজমেন্ট। আমাদেরকে কিন্তু ভীষণভাবে ইনিশিয়েটিভ নিতে হবে। কোনো মহিলা যদি কিছু করে, উই শুড এনকারেজ দেম টু ডু, ইয়েস ইউ ক্যান ডু ইট। স্যার এক্ষুনি বলছিলেন স্পোর্টসে, ইয়েস, পারবে না কেন, নিশ্চয়ই পারবে। এই 10 বার পারতে পারতে যদি একটা মহিলা একবারও পারে, ইট ইজ আ স্টেপ ফরওয়ার্ড। সো উই ডু ইট দ্যাট ওয়ে। অ্যাওয়ারনেস, এক্ষুনি বলছিলেন দ্য রেগুলার অ্যাওয়ারনেস প্রোগ্রামস হ্যাজ টু বি হেল্ড, ক্যাম্পস, সেমিনার্স, ওয়ার্কশপ, ট্রেনিং, and we should all participate in this. Not that je gelam বক্তৃতা দেব চলে আসবো, we should try to absorb in it the things in us and we should actually implement them. And we want more women in leadership roles. Madam is here. We women have to lift them up. Even if men are not, women will be there to lift them up, and obviously with the help of men. This today's day is special. Sir was saying that it is ki dorkar ache, we are already empowered, but I still say it is required at least one day jamai shoshtiyo to hoy, mohila shoshti kintu hoy na, so bhai, yes, bon phota hocche na, so even if it is for one day, let women be respected, let women, their dignity should be maintained. We should celebrate womanhood, we should celebrate being woman, being mother, whatever we are. আচ্ছা, আরো একটা জিনিস আমি একটু বলে দিই। অনেকেরই মনে হতে পারে যে আইনের সমস্যা হচ্ছে, আমি তার সমাধানটা কোথায় পাবো। ডেফিনেটলি অ্যাডভোকেটসদের কাছে যেতে হবে, যারা আইন সম্বন্ধে জানে। কোনো হাতুড়ের কাছে দয়া করে যাবেন না, ঠিক যেমন হাতুড়ের ডাক্তারের কাছে যাবেন না,
সেরকম হাতুড়ে উকিলবাবুর কাছেও যাবেন না। তো আপনারা যদি জানেন কোনো উকিলবাবু জানা আছে, নিশ্চয়ই যাবেন। এছাড়াও সরকার থেকে কিছু সুবিধে আছে। লিগাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট বলে একটা আইন আছে, যেখানে মহিলাদের ফ্রি লিগাল সার্ভিসেস দেওয়া হয়, অ্যান্ড ইট ইজ ইররেসপেক্টিভ অফ দ্য ফিনান্সিয়াল স্টেটাস অফ দ্য লেডি। সে যদি খুব অনেক রিচ ফ্যামিলি থেকেও আসে, তাহলেও কিন্তু তিনি লিগাল সার্ভিসেস অথরিটিতে, only for being a woman, this is a special gift that has been given by the lawmakers, that women will be given free legal advice. You all can take use of it. প্রতিটা জেলাতে আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি আছে, you all can approach those. State level there are state legal services authority, and national level there is a national legal services authority, and everywhere it is effective. এবার সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা পাওয়া আর প্রাইভেট কোথাও একটা গিয়ে চিকিৎসা পাওয়ার যে ডিফারেন্সটা থাকে, সে ডিফারেন্সটা হয়তো থাকবে, বাট দেন স্টিল ইয়ল ক্যান মেক ইউজ। হয়তো আপনি গেলেন না, কিন্তু আপনার বাড়ির কাজের লোকটার হয়তো একটা দরকার পড়লো, সে কিন্তু সেটা ব্যবহার করতে পারবে। Today's day is more to do with men than with women. It is the men who is going to celebrate the women with who they are there throughout, starting from the morning, their mother, their sisters, their bodhi, and whoever it is, dadu, dida, whoever. The women need to raise their voices. And one more thing, sports was spoken about. Self-defense is something very important. We should encourage little girls to learn how to defend themselves. Physically, we may not be as strong as the men. This is genetics, this is the life, this is the structure, how we have been made by nature. But then whatever we have, we can make best use of it. It is not necessarily, it has to be physical. বুদ্ধি দিয়েও কিন্তু আমরা অনেক সময় নিজেদেরকে অনেক কিছুর থেকে প্রতিরোধ করতে পারি। The government should give us the infrastructural facilities. রাত্রিবেলা একজন মহিলা বাড়ি ফিরবে, যদি রাস্তার অবস্থা ঠিক না থাকে, নিশ্চয়ই তার অসুবিধা হবে। সেইটুকু সরকারের করার দায়িত্ব, কিন্তু আমরা আমাদের দায়িত্বটা যাতে ঝেড়ে না ফেলি, এটাই হচ্ছে বক্তব্য। And the change starts at home. It is very important. যে বাড়ি থেকেই কিন্তু এই জিনিসটা শুরু হবে। এটা যতই আমি জ্ঞান দিই বা আমার যে কেউ আশেপাশে, অল প্যানেলিস্টস ওভার হিয়ার, প্রত্যেকেই একই কথাই বলবে, বাট এভরিথিং স্টার্টস অ্যাট হোম। You have to build up confidence, and a woman has gone a long way. Life is not restricted to only greasy pots and pans and changing nappies. Men are also changing nappies nowadays. They are bound to, because women are going out and doing the work of men. And one more thing, we cannot live alone. We have to live in a society. আমরা তো জঙ্গলে বাস করি না, আমাদেরকে একটা সংঘবদ্ধ ওয়েতেই থাকতে হবে। সবাই মিলে, স্যার যেটা বলছিলেন, we should work as a team, and we should have men in our team. ওনাদেরকে বাদ দিয়ে কিন্তু কিছু করা যাবে না। And the laws are not only meant for the rich and the elitist. Law is something which should go down to the last man in the society. সেই শেষের ব্যক্তিটা যদি আইনের ব্যবহারটা করতে পারে, তাহলেই কিন্তু আমরা বুঝবো যে yes, we are empowered. Thank you so much. Thank you, ma'am, for the wonderful insights into the rules that are there and laws that are there to protect and empower women. Madam, I have got one question. Sure. Madam, there are numerous laws to protect women, and of course, but then as there is a plague in our legal system, things are very lengthy, running one case may run for a decade, and suppose lower court এ কোনো order আসলে আবার high court, supreme court, তো ultimately অনেক বছরই লেগে যায়। তো একটা women এর জন্য হয়তো মানে laws গুলো আছে তাকে protect করার জন্য, কিন্তু আমি হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি হ্যাঁ। আপনি কি বলতে চাইছেন। জিনিসটা আমাদের ফার্স্টেই যখন আমরা ল স্কুলে ভর্তি হই, তখন আমাদের যে জিনিসটা শেখানো হয় সেটা হচ্ছে ডিলে ডিফিটস ইকুইটি। মানে যে মুহূর্তে আমি দেরি করলাম, আজকে যে আমি যে সুবিধাটা চাইছি, যে বেনিফিটটা চাইছি, সেটা 10 বছর পরে এলে হয়তো আমার কোনো উপকারেই লাগবে না।
প্রচুর ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে। বাই দ্য টাইম আই ফাইল এ ডিভোর্স পিটিশন আই এম 20 ইয়ার্স অফ এজ, যখন আমি ডিভোর্সটা পেলাম আই এম 40, তখন আমার লাইফটাই শেষ হয়ে গেল। বাট দিজ আর দি হ্যাজার্ডস দ্যাট উই হ্যাভ টু ফেস। সেটা নট অনলি ফর উমেন, ইট ইজ মেন্ট ফর এভরিবডি, অ্যান্ড উই আর ফেসিং ইট। অ্যান্ড I can tell you the judiciary is taking best steps to move ahead এটাকে যাতে আমরা ওভারকাম করি। আমি পার্সোনালি ভীষণভাবে চেষ্টা করি আমার কোর্টেতে যাতে দেরি না হয়, বাট দেয়ার আর প্রবলেমস, অ্যান্ড ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ দ্য উইমেন্স ডে। না সেটা ঠিক। ম্যাডাম আপনার তো কোর্টের যে ইনফ্যাক্ট পিপল জাস্ট ওয়াচ ইট ইন ইউটিউব, ইউ আর লাইক আ রক স্টার। No, 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 it's nothing like a rock star. I tell you why. This um, just now I said that law has to go down to the last man in the society. It is more about creating awareness. Every day the courts go live. অনেক জজ সাহেবই এটা করেন না, but I personally do it because it should go out. This is the message that people should know. কোর্ট এইরকম ভাবে চলে। আপনি যেটা বললেন না যে দেরি হয়, অনেকের মনের ভেতরেই এটা থাকতে পারে যে জজ সাহেবরা হয়তো কাজ করে না। It is not so. It is the legal system, the procedure. It is a system. There is a problem with the system, and the system has to be overcome by laws and by the government. As individual, it is impossible to do it. And the more the cases are coming, which goes to show that people have confidence in laws, and that is the reason they are going out to the courts. কিছু হলেই কেউ আর কিছু হলো না হলো কোর্টে দেখে নেবো, কোর্টেতে আমি বুঝে নেব, মানে কোর্টের ওপর যে ভরসাটা এখনো মানুষের আছে সেইটাই কিন্তু মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই হেল্প করে। কিছু হলেই আমরা ভাবি কি হ্যাঁ ঠিক আছে, অ্যাটলিস্ট কেউ তো আছে যার কাছে গিয়ে আমি ওই কথাটা বলতে পারবো। সো দিস ইজ দ্য থিং। সো উই অল ওয়ার্ক যাতে যতটা কম টাইমের ভেতরে কাজটা করে দেওয়া যায়, but then our laws, the process itself is very lengthy and it takes time. আর আমাদের এই ইন্ডিয়ার যে population level is so high and the judges strength is so So low, low, yes. abysmally low. Yes, and then আপনি vacancy আপনার এখানে অনেকেই জানবেন না যে নিচুর কোর্টেতে যে ডিস্ট্রিক্ট লেভেল জুডিশিয়ারি যেখানে ফার্স্ট একজন কোনো কমপ্লেন নিয়ে যায়, সেইখানে জজ সাহেবরা তারা যে কি অসুবিধার মধ্যে কাজ করে আপনারা কল্পনাও করতে পারবেন না। বাইরে থেকে বলতে খুব মানে ভালো লাগে যে মামলাটা হলো না, আবার কবে ডেট পড়বে, কিন্তু যিনি ভদ্রলোক বা ভদ্রমহিলা জজ সাহেবা যিনি ওখানে বসে আছেন, তিনি I can assure you, I can guarantee you সকাল 10টা থেকে রাত্রি 10টা, and it is a 24/7 process. We do not get rest. কোনো একটা মামলা, it goes at the back of your mind, এটা হলে এটা হবে, আচ্ছা এটা করলে কি সুবিধা দেওয়া যেতে পারে, something or the other is always playing in your mind. সেই জন্য we never get rest and we are always bogged down with work. It is there. মানে বেঁচে থাকার জন্য তো আমাদেরকে ঘুমোতে হবে, এমন তো নয় যে না ঘুমোলে, এটা তো শরীরের চাহিদা। and if I do not give rest to my brain, tomorrow morning I will not be able to work. So I have to give rest to my brain. But then this time period for work, the sleep is very less. Most of the judges, we work late nights, get up early in the morning so that we are ready in court on time. আমার একটা ছোট্ট অভিজ্ঞতা কথা বলছি, দাসত্ব যেটা বললেন উইমেন এম্পাওয়ারমেন্ট, গত 13 বছরে আমি আমাদের একটি প্রতিষ্ঠান আছে, আমরা প্রায় 4,500 গ্রামাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র যারা ক্লাস 10 পাস করেছে ছেলে মেয়েদের আমরা ট্রেন করেছি বিভিন্ন হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, মানে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান বা হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এই ধরনের। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা শুরু করেছিলাম বীরভূম জেলার গ্রাম থেকে, তারপর এখন সেটা মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে, আসামে সব জায়গাতে ছড়িয়ে পড়েছে। এখন অবধি প্রায় 7,500 ছেলে মেয়েদের করেছি, তার মধ্যে মুসলিম মেয়ে। একটাই জিনিস বলছি, হাউ দি উইমেন চেঞ্জ। গ্রামের একটা মেয়ে, সে 1 বছরের এই কোর্সটা করার পরে সে নিজে এসে বলছে যে স্যার তাদের কমপ্লিটলি বডি ল্যাঙ্গুয়েজ, পার্সোনালিটি, এভরিথিং চেঞ্জ। বললাম কি হলো? বলে আগে স্যার আমার বাড়িতে বসে আছি, ম্যাট্রিক পাস করে বিয়ে দিয়ে দেবে হয়তো, এই যা তোর ছাগলটা নিয়ে আয়, দেখ দেখ গোয়াল ঘরে এটা কর, এরকম সব ছিল। আর এখন এখন স্যার আমাদের সম্মান আছে,
পাশের বাড়ি থেকে এলো, এ দেখ তো বাবা, বাচ্চাটা গাটা গরম লাগছে, কি করা যায় বলতো? বলে আমাদের সম্মানটাই পাল্টে গেছে। কাজেই আপনি যেটা বললেন যে যে কোনো ধরনের স্কিল ডেভেলপমেন্ট বলুন বা এডুকেশন বলুন, ইট কমপ্লিটলি চেঞ্জেস দেয়ার পার্সোনালিটি। সেটা আমি একটা দুটো না, 4,500 মেয়েকে ট্রেন করেছি। And it is not only education, it any type of skill. Anytime. সেটা বলছি তো। আমি একটা জিনিস অ্যাড করব, কোভিডের সময় আমাদের গ্রাম থেকে তো বেরোনো যাচ্ছিল না, 1-1.5 বছর সব গ্রামের মধ্যেই আটকে ছিল। তো তখন আমাদের সিনিয়র মেয়েরা এই জুনিয়র মেয়েদের পড়ানো শুরু করে, এবং আমরা 90টা গ্রামে কাজ করি যে মানে নট এ সিঙ্গল চাইল্ড ইজ লেফট বিহাইন্ড, মানে প্রত্যেকটা ওইখানে এসে পড়ছে। আরো ইন্টারেস্টিং, এইবারে রিসেন্টলি আমরা ওই রিলায়েন্স কাপ হলো, সেখানে চ্যাম্পিয়ন হয়ে আমরা বেশ কিছু টাকা পেয়েছি প্রাইজ মানি। তখন এই প্রাইজ মানিতে আমাদের 1000-এর উপর বাচ্চা খেলে, পড়াশোনা করে, ওই 15 জনের মধ্যে ভাগ করে দেবো এই নিয়ে আমাদের একটা ডিবেট ওদের কাছেই আমরা ব্রেনস্টর্মিং এর জন্য ছেড়ে দিয়েছিলাম। ইউ উড লাভ টু নো যে ওরা ডিসাইড করেছে ওই যে টিচার যারা গ্রামে পড়ায় তাদেরকে সবাইকে এখন একটা ব্লাড প্রেশার মাপার যন্ত্র কিনে দেওয়া হচ্ছে। ওই মেয়েগুলোই মানে গ্রামের সমস্ত লোকের বিনা পয়সায় ব্লাড প্রেশারটা মাপা শুরু করে দেবে। সো এম্পাওয়ারমেন্টটা বোধহয় এইখান থেকে, এবং তাদের সম্মান ডেফিনেটলি গ্রামে এখন প্রচুর বেড়ে যাচ্ছে। 1000 মেয়েকে আমরা হ্যাঁ। ট্রেন করি। অ্যান্ড ইটস পসিবল, মানে আমরা সেটাই করতে চাইছি যে সবাই মিলে করলে না নিশ্চয়ই করা সম্ভব। Thank you, sir. Thank you, sir. So it was a very enriching